সকালবেলা বিছানা ছেড়েই হাত মুখ ধুইনি। অসমাপ্ত উপন্যাসটার উপসংহারে উঠে পড়ে লেগেছি। প্লট কথাটার অর্থের মধ্যেই একটা চক্রান্ত আছে। উবে যাওয়ার, উধাও হবার, অপর কারো খপ্পরে পড়ে খোয়া যাবার ইঙ্গিত উজ্জ্ব রয়েছে যেন। যদি সময় মতো আগিয়ে গিয়ে বাগিয়ে না রাখো, তাহলে চট করে উনি সটকে পড়েছেন কোনো দিকে। অতএব বিছানা ছেড়ে প্লটের উপরেই হুমড়ি খেয়ে পড়েছি। এমন সময়ে হাফ প্যান্ট পরা একজন হুড়মুড় করে টেবিলের কাছে এসে হাজির। মিস আইভি আপনাকে ডেকে দিতে বললেন, শুনছেন মশাই? শুনতে না শুনতেই ফ্রক পরা আরেকজন ঢুকে পড়ে ঘরের মধ্যে। আইভি দিয়ে একটিবার ডাকছেন আপনাকে। মিস আইভি আমার ক্ষুদ্রকায় পাড়াপড়শিদের অন্যতম নন, দস্তুর মতন একজন শিক্ষয়িত্রী। এই বছরে কলেজ থেকে বেরিয়ে এক মেয়ে স্কুলে ঢুকেছেন, আর বাসা নিয়েছেন আমাদের পাড়ায়, আমারই পাশের বাড়ি মেয়েদের বোর্ডিংয়ে। কাজেই ডাক পেয়ে উঠতে হলো। প্লট উপে যায় যাক, ওকে উপেক্ষা করা যায় না তো। তাছাড়া মাস্টারদের প্রতি আমার চিরকালের ভীতি। তা সে মেয়ে মাস্টারে কি আর ছেলে মাস্টারে কি, নাম শুনলেই কাঠ হয়ে যায়, কেমন ঘাবড়ে যায় ভয়ানক। ওই জন্যই বোধহয় আর এই জন্মে স্কুল কলেজের চৌকাঠ ডিঙানো গেল না আমার। কি করে যাবে? ইংরেজি আর অঙ্ক, ইতিহাস আর ভূগোল সবটাতে আমি কাঁচা। বিশেষ করে অঙ্কটাই তো বেধড়ক। আর এই বাংলাতে কি খুব সুবিধে করতে পেরেছি? আমার তো মনে হয় না। অতএব ভয় ভয় উঠে পড়ি। কি জানি, এক্ষুনি যদি আইভি দিদি এসে পড়ে আমার বানান ভুল কাটাকাটি করতে শুরু করেন, আমাকে মার্জনা না করে আমার লেখার পরিমার্জনায় লেগে যান, ভাষাকে আরও সাধু আর সুস্বাদু করতে সচেষ্ট হন, অসমাপ্ত গল্পের আগা পাশতলা শুধরে দেন সব, তাহলেই তো গিয়েছি, হয়ে গেছে আমার। আমার ঘরে অবশ্য বেঞ্চি নেই, কিন্তু তাতেই বা কি ভরসা, টেবিল তো রয়েছে। আর ওই ছোট্ট টেবিলের ওপরে এই ভারী বয়সে আমি আবার যদি দণ্ডায়মান, না 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 না, কিছুতেই না। ভালো করে ভাবতে না ভাবতেই ঊর্ধ্বশ্বাসে উধাও হয়ে গেছি। এই যে মিস সেন, ডেকেছেন আমাকে? রুদ্ধশ্বাসে গিয়ে বলি। শ্রীমতী আইভি বলেন, হ্যাঁ, একটু ডেকেছিলাম। আপনি হন্তদন্ত হয়ে এসেছেন দেখেছি। হ্যাঁ, চলে যাচ্ছি কি না আজ। সামার ভ্যাকেশনের ছুটি হয়ে গেল, বোর্ডিংয়ের মেয়েরা সবাই চলে গেছে, কালই বাড়ি চলে গেছে সব। আমিও চেঞ্জে যাচ্ছি ছুটিতে। ও তাই নাকি? তা বেশ তো। এর বেশি কি বলবো? ছুটি হয়েছে তো আমার কি, আমাকে ছুটোছুটি করানো কেন? এই সকালে এমন উদ্ব্যস্ত করে এইভাবে আমার গল্পের কবল থেকে সবলে ছিন্ন করে এনে উদ্ব্যস্ত করা। সামার ভ্যাকেশনের সঙ্গে আমার কি সম্পর্ক? বিন্দু বিসর্গও আমি ঠাউরে উঠতে পারি না। চেঞ্জে যাচ্ছে কি না আমতা আমতা করে শুরু করেন উনি। দেখুন, বাধা দিয়ে আমি বলি, কলকাতা ছেড়ে কোথাও এক পাও যাওয়া আমার পক্ষে অসম্ভব। সব কথা খুলেই বলছি আপনাকে, চেঞ্জে যেতে একদম ভালো লাগে না আমার। নড়াচড়ার কথা ভাবতে গেলেই জ্বর এসে যায়। আমাকে যদি একতলা থেকে দোতলায় চেঞ্জে পাঠান, তাহলে আমি মারা পড়ব। তাছাড়া আমি হাত মুখ ধুইনি, চা খাইনি পর্যন্ত। না না, আপনাকে যেতে হবে না আমার সঙ্গে, সেজন্য ডাকিনি। ডেকেছিলাম, একটা অনুরোধ ছিল। বলুন, কি করতে হবে? একটা অদ্ভুত অনুরোধ, কিছু মনে করবেন না যেন। কিছু মনে করব না, বলেই দেখুন, আমাকে বলতে বাধা কি? সিটি বুকিং থেকে কালই টিকিট কেনা হয়েছে। মালপত্র সব চাকরের সঙ্গে স্টেশনে পাঠিয়ে দিয়েছি সকালে। দরজায় তালা লাগানো হয়ে গেছে, এখন ট্যাক্সি ডেকে উঠে পড়লেই হয়। কেবল কেবল বলে কি বলবার জন্য তিনি থামেন। আমাকে ট্যাক্সি ডাকতে হবে নাকি?
সেই জন্য কি ডাকা হয়েছে এত তাড়া দিয়ে এবং দরজায় তালা লাগিয়ে? ব্যাপারটা ক্রমশই একটু যেন ট্যাক্সিং হয়ে পড়ছে মনে হয়। রিক্সা করে গেলে হয় না? একটা রিক্সা ডেকে দেই বরং। হুম, রিক্সা নয়, আপনাকে দয়া করে আমার বাড়ির মধ্যে একবারটি সেঁধুতে হবে, সেই কথাই বলছিলাম। বাড়ির মধ্যে? কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন তো? আমি একটু আশ্চর্য হই। হ্যাঁ, সেই জন্যই ডেকেছি। তালা ভাঙা যাবে না তো, আর ওই বিলিতি চাপস ভাঙা সোজাও নয়। তালা না ভেঙেই কষ্ট করেই একটু সেঁধুতে হবে আপনাকে। ও, চাবি হারিয়েছেন বুঝি? না ভেতরে ফেলে এসেছেন ভুলে? ব্যাপারটা তলিয়ে দেখি। কিন্তু তাই বা কী করে সম্ভব? বাইরে এসে তো তালা লাগাতে হয়েছে। তবে এর মধ্যেই এইটুকুর ভেতর আবার চাবি হারালেন কোথায়? সে কথার জবাব না দিয়ে তিনি বলেন, চাবির কথা রাখুন। বাড়ির দেয়ালের খাঁজ বেয়ে বেয়ে উঠতে পারবেন না আপনি? তেতলার কোণের কার্নিশ ঘেঁষা ওই জালনাটা খুলে ফেললেই ভেতরে ঢোকা যাবে। ও জালনাটা শিক লাগানো নেই। খুব শক্ত হবে কি আপনার পক্ষে? না, এমন আর শক্ত কি। একটু ম্লান হেসে বলি, তবে একটা কথা, খুব জরুরি জিনিস ভেতরে ফেলে এসেছেন নাকি? এমন কিছু যা না হলেই চলে না? তেমন যদি না হয়, তবে যদি এমনিতে চলে যায় তাহলে চেঞ্জের পর ফিরে এসে তখনই না হয় চেষ্টা করে দেখা যেত, উঠে পড়ে লাগা যেত তখনই। কি বলেন? চেঞ্জের পর ফিরে? তখন? তখন কেন? শ্রীমতী আইভির সন্দিগ্ধ স্বরই শোনা যায় যেন। এর মধ্যে তাহলে একটা লাইফ ইন্স্যুর করে নিতে পারতাম। আপনার যেমন কথা, তেতলা থেকে পড়লে কেউ মারা পড়ে না, বড় জোর খোঁড়া হয়ে যেতে পারে। মিষ্টি করে একটুখানি হেসে আইভি বলেন, তা খোঁড়া হতে এত ভয় কিসের? বিয়ে থা তো করেননি, করতে যাচ্ছেনও না, কেউ মেয়েও দিচ্ছে না আপনাকে। তবে দেখুন, পায়ে খোঁড়া হতে আমি তেমন ভয় পাইনি। কোনোদিন দৌড়ের চ্যাম্পিয়ন হবার দুরাকাঙ্ক্ষা নেই আমার। পা থাকলেই বা কি, আর গেলেই বা কি। আসলে পায়ের বদলে কাঠের পা বরং ভালোই। কাঠের পায়ে বাদ ধরবার ভয় নেই কো। বেশি বয়সে কোনো বাতচিত হবার কথা নেই বলতে গেলে। বাতে চিত হয়ে পড়ে থাকতে হবে না। কিন্তু কিন্তু লিখে টিখেই পেট চালাতে হয় কি না? যদি বেকায়দায় পড়ে গিয়ে হাতে খোঁড়া হয়ে যায়? সাবধানে উঠবেন, পড়বেন কেন? চোরেরা ওঠে কেমন করে? শ্রীমতী আইভির অনুপ্রেরণা পাই। পাবা মাত্রই অন্তরের মধ্যে আপনাকে প্রেরণ করি, মনের মধ্যে হাতড়াই। চুরি করিনি যে এমন নয়, না, নিজের প্রতি এত বড় দোষারোপ করতে পারবো না। কিন্তু দেয়াল পেয়ে কখনো চুরি করেছি কি না কিছুতেই স্মরণ করতে পারি না। বেশ, দেয়াল বেয়ে উঠতে আপনার আপত্তি থাকে? শ্রীমতী আরও সহজ পথ বাতলান। ড্রেনের পাইপ ধরে উঠতে পারেন, সেইটাই সোজা বরং। পাইপ ধরে ধরে কানিস্টার কাছে গিয়ে ভেতরে হাত গলিয়ে জানলাটা খুলে ফেলুন। তারপর ভেতরে ঢুকে সিঁড়ি ধরে নেমে এসে খিড়কির দরজাটা খুলে দিন আমায়। খুব সহজ কাজ। আইভির কথা জলের মতো তরল। ভারী ভীতু দেখছি আপনি। আইভির অনুযোগ শুনতে হয়। তা বটে, সেই রকম আমারও সন্দেহ। নিজের সম্বন্ধেই বলতে কি ভারী সংকোচ বোধ করি। মনের মধ্যে উৎসাহ সঞ্চয়ের প্রয়াস পাই। গীতার সেই মারাত্মক বাক্যটা, ক্লোই ব্যাং মাম্য গম পার্থ, মনে মনে ঝালিয়ে নেই একবার। নৈতজ্জু পপদ্যতে, আওড়াতে না আওড়াতে পা উদ্যত হয়ে ওঠে। কাপুরুষতা কাঁপতে কাঁপতে পালায়। ক্ষুদ্রং হৃদয় দুর্বলং। পা দুটো ততক্ষণে পাইপ ধরে উঠে পড়েছেন। বেশ ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছেন, তার বলতে হবে না। পাইপ বেয়ে ঝুলতে ঝুলতে উঠি। কখনো দেওয়ালের খাঁজে পা পড়ে, নিজেকে আটকে নিয়ে একটু জিরিয়ে নেই। কখনো খাঁজ ফাজ কোনো কিছুর খোঁজ পাইনে, দেওয়ালের গায়ে পা দিয়ে হাতড়াতে থাকি।
অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে হয়তো কখনো খাজের বদলে পাইপেরই একটা গাঁট পা দিয়ে হাতিয়ে ফেলি। এদিকে হাত অবশ হয়ে প্রায় বেহাত হবার গতিক। জরাজীর্ণ পাইপ কোনো উপায়ে একবার হাতছাড়া হলেই পদস্খলনের আর কিছু বাকি থাকে না। হাতির সঙ্গে হাতাহাতি, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি করে যেসব পাপ করেছি, বেশ বুঝতে পারি এতদিনে তার প্রায়শ্চিত্ত হচ্ছে। বাড়ির সঙ্গে বাড়াবাড়ি আর কাকে বলে। অত দেয়াল ঘেঁষবেন না, করুণাময়ী আইভির কোমল কণ্ঠ কানে আসে। দেয়ালে ঠেস দেবেন না অত, দেখছেন না কিরকম শ্যাওলা জমেছে দেয়ালে, জামা কাপড় খারাপ হয়ে যাবে যে। কিন্তু দেয়াল না ঘেঁষে দাঁড়াবো কি করে? শ্যাওলারা সব আমার ন্যাওটা হয়ে পড়ছে, তার টের পাচ্ছি বেশ। কিন্তু এই অবস্থায় দেয়ালের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা আমার পক্ষে সুদূর পড়া হতো। হ্যাঁ, একদম সুদূর পড়া হতো। সুদূর পড়া হতোই যাকে বলা যেতে পারে। অক্ষরে অক্ষরে হুবহু একেবারে অনতি দূর মুহূর্তেই, এক দমে এবং একমাত্র কদমে সুদূরে মাটিতে পড়ে আহত হবার ধাক্কা। আমি তো দেয়াল ছাড়তে চাচ্ছি, কিন্তু দেয়াল আমাকে ছাড়ছে কই? সকাতর কণ্ঠে আমি জানতে চাই, দেয়াল বাদ দিয়ে উঠব কি করে? হা একটু আলগা হয়ে উঠুন না, আকাশের দিকটা হেলান দিয়ে, তাহলেই হবে। আকাশে ভর দিয়ে উঠতে বলছেন? আকাশে? আইভির অনুজ্ঞায় আমি ঈষৎ বিস্ময় বোধ করি। না, আকাশ ঘেঁষে ওঠা আমার পক্ষে অসাধ্য, এমনকি আকাশে ঠেসান দেয়া পর্যন্ত অসম্ভব। একটুক্ষণের জন্যও। হ্যাঁ, আমার পরিস্থিতি কিংবা উপরিস্থিতি বললেই বোধহয় যথার্থ হবে। আইভির ঠিক বোধগম্য হয় না। নিচের থেকে সে চেঁচাতে থাকে, কি যা তা বলছেন? অমন লম্বা পাইপ, এতখানি ফাঁকা আকাশ, জামা কাপড় সামলে ওঠা যায় না নাকি? এমনভাবে বলে যেন সদা সর্বদা এই পথে ওর যাতায়াত। আমি আর কিছু বলি না, কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দেই, জামা কাপড় মাথায় থাক, নিজেকে সামলে নিয়ে যদি উঠতে পারি সে আমার যথেষ্ট। এমনকি এখান থেকে এখন নিরাপদে নেমে যেতে পারলেও আর উঠতে চাই না। এই তো দোতলায় পৌঁছে গেছেন, এবার খুব সহজে উঠতে পারবেন, আর কষ্ট হবে না আপনার। আর একটু গেলেই জানলার কার্নিশটা। আর একটু গেলেই? তাই নাকি? সেই শ্যাওলা সংকুল পাইপ জটিল পরিত্রাহী অবস্থাতেই যতটা সম্ভব ঘাড় বেঁকিয়ে কাত হয়ে দেখবার চেষ্টা করি। কিন্তু উক্ত কার্নিশ দুষ্ট জানলাটা মাটি থেকে তখন যতটা দূরে ছিল, এখনও ঠিক ততটা দূরে রয়েছে বলে বোধ হতে থাকে। আচ্ছা, দোতলার একটা জানলা খুলে ঢুকলে হয় না? হাতের কাছাকাছি আছে যেটা এখন। আমি প্রস্তাব করি। ওগুলি সব লোহার শিক দেয়া, তেতলা জানলাটা ছাড়া আপনার সুবিধা হবে না। তাই তো, ভারী মুশকিল তো। আমার পার উচ্চবাচ্য করে না, হাতও যেন অবশ হয়ে আসে। আমি স্থগিত হয়ে পড়ি। এ কি, থেমে গেলেন যে? করছেন কি? ট্রেনের বেশি দেরি নেই আমার। আইভি আমাকে তারস্বরে জানাতে থাকেন, একটু ভেবে নিচ্ছি। সংক্ষেপে জবাব দেই। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমার ভাবনার মধ্যে সংক্ষিপ্ত হয়ে আসে। এই কি আপনার গল্পের প্লট ভাববার সময়? আইভির আর্তনাদ ওঠে, আমার ট্রেন ফেল করিয়ে দেবেন দেখছি। ট্রেনের কথা মোটেই ভাবছি নে। নিজের ফেল বাঁচাই কি করে সেই এখন সমস্যা। মাস্টারদের হাতে পড়লে নিস্তার নেই, ফেল করতেই হবে। তা মেয়ে মাস্টারে কি আর ছেলে মাস্টারে কি, তাদের কাছ থেকে পাশ কাটানোই দায়। আমি বলি কি মিস আইভি, তোমারে পাইপ সত্যি কথা বলবো, মানুষের যাতায়াতের পক্ষে তেমন খুব প্রশস্ত নয়, উপাদেয় তো একেবারে বলা যায় না। পাইপে কখনো উঠেননি কি না তাই কথা বলছেন, প্র্যাকটিস থাকলে এমন কথা বলতেন না কখনো। বাড়ির মধ্যে যাবার ড্রেন পাইপই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। কত মানুষ দুদ্ধার করে পাইপে উঠে যায়, পড়েছি বিস্তর বইয়ে। এমনকি সদরদার খোলা পেয়েও
পাইপটাই তারা বেশি পছন্দ করে। পাইপ পেলে দরজার দিকে ফিরেও তাকায় না। পড়েননি আপনি? না তো, কবে আর পড়লাম? বইটাই আমি বেশি পড়িনি। লেখাপড়ায় আমার ভারী ভয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বলি, উৎসাহই পাইনি বলতে গেলে। তাছাড়া লিখে আর ঘুমিয়েই কুলিয়ে উঠতে পারি নে, পড়ব কখন? যাক, আইভির কাছে একটা নতুন জিনিস শেখা গেল আজ, পুঁথিগত পাইপ গতির রহস্য। সেইখানে পাইপের উপর দাঁড়াবার ভান মাত্র করে, কেননা নিখুঁতভাবে বলতে গেলে হাতের উপরে দাঁড়িয়েই থাকতে হয়েছিল আমায়। সেইভাবে দাঁড়িয়ে ছোটবেলায় বেঞ্চিতে দাঁড়ানোর মর্যাদা বাঁচিয়ে তটস্থ অবস্থায় নতুন শিক্ষা লাভ হতে থাকে আমার। বেশ, চেঞ্জ থেকে ফিরে এসে দেব আপনাকে খান কতক। মিসেস আইভি আশ্বাস দেন, পড়ে দেখবেন। পাইপ থেকে ফিরতে পারলে পড়ব বই কি। আমিও ভরসা দেই এবং অভিযান শুরু করি। ঝুলন যাত্রাকে ধারাবাহিক করে অবশেষে আমি তেমাথায় এসে হাজির হই, পাইপের তেমাথায়। সেখান থেকে একটা শটান ঊর্ধ্বে আর দুটো তেচ্ছা হয়ে ছাদের দুদিকে গিয়ে পৌঁছেছে। এবার কোন পথে যাই জিজ্ঞেস করি আমি। আইভির এবং আমার নিজের উদ্দেশ্যেই প্রশ্নবান নিক্ষিপ্ত হয়। সোজা ডান হাতে পাইপ ধরে চলে যান, তাহলেই জানলার কাছে গিয়ে পৌঁছবেন। তারপরে একটু এগোলেই সেই কার্নিশ। ডান দিকে পাইপের দৈহিক অবস্থা দেখে আমার আশঙ্কা হতে থাকে। সুস্থ সবল বলতে যা বোঝায় সেরকম আখ্যা কিছুতেই দেওয়া যায় না সেই পাইপকে। খুব যে হৃষ্টপুষ্ট এমনও বলা চলে না, তেমন শক্ত সমর্থ নয় বলেই আমার সংশয় হয়। আদৌ ওতে হস্তক্ষেপ করা সমীচীন হবে কি না আমি ভাবতে থাকি। যেরকম ওর আকার প্রকার তাতে ওর উপর নির্ভর করা যাবে কি না কে জানে। ও কি বিশ্বাসের মর্যাদা রাখবে? হয়তো ওকে বিশ্বাস করেই শেষ নিঃশ্বাস ছাড়তে হবে আমায়, শেষ নাভিশ্বাস। ও কি জুঝতে পারবে আমার সঙ্গে? ওর প্রতি আমার অনাস্থা জ্ঞাপন করি। যা ওর চেহারা। কিন্তু আইভির তাগাদা এদিকে। একদম নিরাপদ, কিচ্ছু ভয় নেই, নিচের থেকে উচ্চস্বরে জানান দেয় আইভি। বহুবারের ভ্রমণ কাহিনীর প্রবীণ অভিজ্ঞতা ওর কণ্ঠস্বরের নিঃসংশয়তার ভেতর দিয়ে ব্যক্ত হতে থাকে। কতক্ষণ আর সন্দেহ দোলায় দোদুল্যমান থাকা যায়? দুর্গা বলে ঝুলে পড়ি এবং বিশেষণের অযোগ্য সেই পাইপের সঙ্গে বিশেষভাবে জড়িত হয়ে ঝুলতে ঝুলতে তেতলার কার্নিশের দিকে এগুতে থাকি। প্রাণ এবং পাইপ একসঙ্গে হাতে করে যাই। বরাবর চলে যান, কোথাও আপনার আটকাবে না, আমি বলছি। তা বটে, কোথায় আর আটকাবে? কেই বা আটকাচ্ছে? না, আটকাবার কোথাও কিছু নেই। মুখস্থ পড়ার মতো অবলীলায় গড়িয়ে গেলেই হলো। আর উচ্চবাচ্য করি না, কম্পিত কলেবরে দূরে দূরে বক্ষে এগোই। আমার তার্সে ট্রেন পাইপটা একটু দমে যায় যেন, আমিও দমি। পাইপের বিপথে নিজেকে চালিত করি, তেতলার দিকেই বটে। তবু কেন জানি না তেতলার নিমতলা খুব যেন কাছাকাছি। প্রতি হস্তক্ষেপে এমনই যেন মনে হতে থাকে এবং সেই অনিষ্টকর ঘনিষ্ঠতার দিকেই অম্লান বদনে এগিয়ে চলি। তেতলায় মাথা ঠুকবার আগেই নিমতলায় গিয়ে ঠেকব কি না কে জানে। এক জায়গায় এসে ড্রেন পাইপটা মরমর করে। আমি একটা চিৎকার ছাড়ি, পাইপের মতোই লম্বা এক চিৎকার। কি হলো, কি হলো আপনার? আইভি, আইভি, কিছু মনে করো না। লক্ষ্মী বোনটি আমার, কাউকে দিয়ে আমার বিছানাটা নামিয়ে নিয়ে ঠিক আমার নিচে এনে পাতো দেখি। আইভি অবাক হয়ে যায়। বিছানা? কি যা তা বকছেন? আইভিকে আপনি বলতে বাধে আমার। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভদ্রতা রক্ষা করা কঠিন, আদব কায়দা বজায় রাখা ভারী শক্ত। তখন নিতান্ত পরও অত্যন্ত শত্রু সে মারাত্মক মুহূর্তে ভারী আত্মীয় হয়ে ওঠে, অন্তত সেই রকম বলে ভ্রম হয়। যদিও তার কয়েক দণ্ড পরেই একান্ত আত্মীয় একেবারে
পর ছাড়া কিছু নয়। আইভিকেও আমার ভয়ানক আপনার বলে বোধ হতে থাকে তখন। একটা বিছানায় কুলেবে না আইভি? পাড়া সব বিছানা এনে জোগাড় করো, করে পুঁজি করো নিচেটায়, ঠিক আমার নিচেই। উঁচুটা তো কম নয়, দেখছই, পড়লে কিছু কম লাগবে তবু। রুদ্ধ নিঃশ্বাসে বলি। পাইপই ভেঙে পড়ল বোধ হয়, দেরি নেই কো আর, সম্ভবত আর বাঁচা গেল না, এ যাত্রায় খতম। পড়ছেন কোথায়? দিব্যি আটকে রয়েছেন তো? হ্যাঁ, আটকে রয়েছি, তাই নাকি? তাহলে পাইপ ভেঙে পড়ে যায়নি এখনো? এতক্ষণে আমার নিঃশ্বাস পড়ে। পাইপটা ভাঙো ভাঙো হয়েছিল যেন, মর্মর ধ্বনি শুনলাম কি না? কানের ভ্রম, ভুল শুনেছেন, দিব্যি লাগানো রয়েছে পাইপ, দেওয়ালের সঙ্গে আস্ত। আইভির আশ্বাসে সত্যিই ভরসা পাই এবার। মনে মনে ওকে ধন্যবাদ জানাই, ওকে এবং পাইপকে দুজনকেই। কিন্তু যাই বলুন মিস আইভি, পাইপগুলোয় গলদ আছে। তৈরি করবার সময় জল নামানোর দিকে যতটা লক্ষ্য রাখা হয়েছিল, মানুষ তুলবার দিকে ততটা নজর দেওয়া হয়নি। এই পাইপটার কথায় ধরুন না কেন, জল নামানোর পক্ষে যথেষ্টই, এমনকি একে ওস্তাদও বলা যায়, কিন্তু মানুষ তুলতে একেবারেই কোনো কাজের না। কতটাই বার? হাত তিনেক তো মোটে, আর একটু পা চালিয়ে গেলেই ব্যাস। পা চালিয়ে? পা? পা কোথায় দেখতে পেলেন মিস আইভি? পা তো কবেই ইস্তফা দিয়েছি, পাইপ পথে পা অপারগ। তবে কি আমার সামনের পা দুটোকেই, যাকে হাত বলেই ভ্রম করার কথা, মিস আইভি এভাবে কটাক্ষ করছেন? হাতের পদচ্যুতিতে প্রাণে লাগে, কিন্তু লাগলেই বা কি করব? হাতও আমার চলৎ শক্তি রহিত। না, আপনি মাটি করলেন, গাড়ি আর পেতে দিলেন না দেখছি। আবার শ্রীমতী আইভির ভয়ার্তনাদ। আমার ভয় হয়, উনি এখানে পড়ে থাকলেন, আমি উপরে থাকলাম, আর ওধারে ওর মালপত্র। চাকরের সঙ্গে কি না কে জানে চেঞ্জে চলে গেল বেবাক। আবার আমাকে সামনের পায়ে জোর দিতে হয়। পেছনের হাত দুটোকে দেয়ালের খাঁজে লাগিয়ে পুনরুন্নতি লাভের প্রয়াস পাই। অবশেষে পাইপ ফুরায়, নিঃশেষ হয় এক জায়গায় এসে। আমিও নিঃশ্বাস ফেলে জানলাটাকে ধরে ফেলি। কার্নিশের ওপর বসি পা ঝুলিয়ে, পা এবং হাতকে যথাস্থানে উপভোগ করি আবার। এতক্ষণ বাদে, যদিও খুব সংক্ষেপের মধ্যে, তবু বসে বেশ আরাম পাই। এবার জানলাটা খুলে ফেলুন ঝট করে। আইভি আবার উত্তাল হয়। ঝরকার ভেতর দিয়ে হাত গলিয়ে দিন। কিন্তু হাত গলায় কোন ফাঁকে? যতই সাধি না কেন, একটা ঝরকাও হাঁ করে না। হাঁ করলে তো হাঁকড়াবো। ভেতর থেকে কে যেন ওদের চেপে রয়েছে। লোহার পাত মেরে আটকানো কি না কে জানে। খুলছে না যে, করুণ স্বরে বিজ্ঞাপন দিই। খুলছে না? কি মুশকিল, ফ্যাসাদ বাঁধালেন দেখছি। আইভির আইটাই ফুরোতে চায় না। আচ্ছা লোক তো আপনি। আবার আমি প্রাণপণে লাগি, ঝরকার সঙ্গে ঝটাপটি বাঁধিয়ে দেই, কিন্তু কাকস্য পরিবেদনা। তাছাড়া কার্নিশের কিনারায় বসে ওইভাবে কায় ক্লেশে থেকে ঝরকার কি আর কিনারা করতে পারবো? ওইটুকু জায়গার মধ্যে কতখানি গায়ের জোর ফলানো যায়? বসে থাকায় দায় বলতে গেলে। এইসব ঝরকা খুলবার নয়, ভারী অবাধ্য এরা। এই বলে জবাব দিই আইভিকে আর ঝরকাদের। তাহলে সিধ কাঠি দিয়ে খোলে কি করে? তাহলে? আইভির সাধা সিধে জিজ্ঞাসা। এহেন ধারালো প্রশ্নে আমি কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। তাই তো, শীত কাঠি দিয়ে খোলে কি করে? চোরেরা কি আমাদের চেয়েও চোখা আর চালাক? ভদ্রলোকদের চেয়েও বেশি ওস্তাদ এসব বিষয়ে? কিন্তু হঠাৎ আমার রাগ হয়ে যায়, নিজেকে আমি আর সংবরণ করতে পারি না। বলে উঠি,
কি করে শীত কাঠি দিয়ে খোলে আমি জানবো কি করে? রীতিমতোই রাগ হতে থাকে। সামলানো একটু শক্তই হয় আমার পক্ষে। আর তাছাড়া শীত কাঠি পাচ্ছি কোথায় এখন? হঠাৎ আমার মনে সংশয়ের ধাক্কা লাগে। খটকা জাগে কিরকম। ওর এই প্রশ্নটা, এই শীত কাঠির প্রশ্নটা একটু কেমন কেমন যেন না? আমাকেই ঘুরিয়ে একটু নাক দেখানোর মতো নয় কি? ওর এই অমূলক প্রশ্নে, এই অন্যায় সন্দেহে আমার মেজাজ খিচড়ে যায়। আমি চেঁচিয়ে উঠি, তাছাড়া শীতকাঠির সঙ্গে আমার কি সম্পর্ক? আমি কি আমি কি আমি যে কি, আমি তার ভাষায় কুলিয়ে উঠতে পারি না। একটা অবান্তর ব্যাকুলতা আমার বুকের মধ্যে হুটোপুটি লাগিয়ে দেয়। কিন্তু ওর সন্দেহ ক্রমশ আমার মনে সঞ্চারিত হয়, আমার অন্তরেও ছায়াপাত করে। সামান্য ছায়া ঘন হয়ে ঘনীভূত হয়ে ওঠে ক্রমে ক্রমে। আমিও নিজের সম্বন্ধে সন্দেহ পোষণ করতে শুরু করি এবং বেশ কাচুমাচু হয়ে বলে ফেলি এবার, তাছাড়া শীত কাঠিটা সঙ্গে করে আনা হয়নি তো? অনুতপ্ত কণ্ঠে প্রকাশ করি যেন, বাসাতেই পড়ে রয়েছে, ভুলে ফেলে এসেছি। তাহলে আর কি করবেন? ছুরি দিয়েই ঝড়কাটা কাটুন তবে। আইভি নতুন ব্যবস্থাপত্র বার করে। পকেট হাতড়ে দেখি, অবশ্য না হাতড়ালেও ক্ষতি ছিল না, কেননা ছুরি টুরির ধার বড় ধারি নেই। দাড়ি কামানো প্রাক্তন ব্লেডেই পেন্সিল চেয়েছি চিরদিন। তবু যাবতীয় সন্দেহ ভঞ্জন করে ফেলাই ভালো। না, ছুরিও কাছে নেই কো। উঠবার আগে বলতে হয়, আমার কাছে ছিল ছুরি, এখন আবার ছুরি নেবার জন্য আপনাকে নেমে আসতে হবে আরেকবার। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা দুর্গা, মা কালী, খোদাতাল্লা এবং মেরি মাতা প্রভৃতি আমার প্রিয়পাত্র সব দেবতার নাম স্মরণ করে নিই। তারপরে হাত পা ছেড়ে দিয়ে পাইপ বেয়ে নেমে আসি শটান। উঠতে যতটা সময় লেগেছিল তার চেয়ে ঢের কম সময় লাগে নামতে। তেতলা থেকে একতলা পর্যন্ত সারা পথে আমার স্মৃতিচিহ্ন ছড়াতে ছড়াতে আসি। কোথাও একটা বোতাম, কোনোখানে আধখানা পকেট, কোথাও জামার একটু হাতা, কোথাও বা কাপড়ের এক টুকরো, এবং পাইপের সব নিচের গাঁটটায় খানিকটা চামড়া, প্রায় 1/2 ইঞ্চি টাক, আমার নিজেরই গায়ের। এই নিন ছুরি, এবার উঠতে বেশি বেগ পেতে হবে না আপনাকে। এখন মুখস্থ হয়ে গেছে কি না, সহজে উঠতে পারবেন এবার। কি করে পাইপ বেয়ে উঠতে হয় এখন বেশ বুঝে নিয়েছেন আপনি। হ্যাঁ, হাড়ে হাড়ে বুঝেছি, মনে মনে বলি। পুরো 1/2 ঘন্টা লেগে গেল জানলা খুলতে আমার, পুরো 1/2 ঘন্টার প্রাণান্ত পরিশ্রম। যাক, খুলেছি, খুলতে পেরেছি শেষটায়। নিচে, অব্যবহৃত নিচেই জনৈকা ভদ্রমহিলা না থাকলে টারজানের মতো পেল্লায় এক হাঁক ছাড়তাম। বিরাট এক ডাক ছেড়ে দিক বিদিকে নিজের বিজয় ঘোষণা করে দিতাম, নিজের জয় ডঙ্কা। গৃহপ্রবেশের চূড়ান্ত করেছি। পাল্লাগুলো ছাড়িয়ে জানালার মধ্যে সবেমাত্র মাথা গলিয়েছি, কপালের ঘাম মুছেছি কি মুছিনি, শ্রীমতী আইভি বলল, ভেতরে আসতে পারছেন না? টপকে চলে আসুন। আওয়াজটা এত কাছাকাছি যে প্রথমে আমার মনে হলো শ্রীমতী আইভিও যেন ড্রেন পাইপ ধরে আমার পেছনে পেছনে ধাওয়া করে প্রায় আমার আশেপাশে এসে দাঁড়িয়েছেন। তার পর মুহূর্তেই তাকে দেখতে পেলাম ঘরের মধ্যেখানে। হ্যাঁ, হে কি! আমি চমকে যাই, দম আটকে আসে আমার। ঘরের মধ্যে ঢুকলেন কি করে আপনি? চাবি খুঁজে পেয়েছেন নাকি? চাবি তো হারায়নি। আইভি বলে, বেশ মর্যাদার সঙ্গেই বলে, চাবি হারালো কখন? কি তার মানে? তাহলে এত কাণ্ড কারখানা, এত হাঙ্গাম, এসব করা কেন? আমি চলে যাচ্ছি কি না, আজ দুপুরের গাড়িতেই চলে যাচ্ছি, শিলং যাচ্ছি চেঞ্জে। বাড়ির মধ্যে সহজে সেধুনো যায় কি না, কেউ ঢুকতে পারে কি না, শীত কেটে আসা যায় কি না সিধে, সেটা জানার দরকার ছিল আমার। সদরে তো তালা,
কারো সাধ্যি নয় খোলে, জানলাও সব নিরাপদ, কেবল আমার ঘরের এইটাতেই গড়াত দেয়া নেই কো। আমার এই জানলাটা নিয়েই ভাবনা ছিল ভীষণ, কিন্তু যাক, গড়াত না থাকলেও খড়খড়ি ফাঁক করে ছিটকিনি খুলে জালনা গলে সেধুনে যত সোজা বলে ভাবা গিয়েছিল, আসলে দেখা যাচ্ছে কাজটা তত সহজ নয় আদৌ। আপনার মতন এক্সপার্ট লোককেও যখন হিমশিম খাইয়ে দিয়েছে, আর আপনি ছাড়া, না শীত কাটার কথা বলছি নে, তবু আপনি ছাড়া এ পাড়ায় আর এমন দুঃসাহস কার আছে বলুন? এ পাড়ায় আপনিই তো কেবল গল্প লেখেন। এবার আমি, হ্যাঁ, অনেক নিশ্চিন্ত মনে চেঞ্জে যেতে পারবো। খুব ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার জন্য এতখানি ত্যাগ। তারপর শ্রীমতী আইভি যে আরও কে কি বললেন, তার একটা কথাও কানে এলো না। ততক্ষণে আমি নিজের আরও ত্যাগ স্বীকার করেছি। মাথা ঘুরে 3 পাক বেয়ে কি করে যে নেমে এসেছি মাটিতে, নিজেই আমি জানি নে। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি দমফাটা হাসির গল্প, সমস্যার চূড়ান্ত। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানে নূপুর।